Hello, my dear students. Assalamu alaikum. Welcome to our YouTube channel, English for Today. Hope all of you are fine. Alhamdulillah, I'm also fine. I hope you are studying well. Because সামনে তোমার এইচএসসি পরীক্ষা তো এখন 2024 সালে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য অলরেডি আমরা গ্রামার ক্লাস শুরু করে দিয়েছি। প্রিপোজিশনের দুটো ক্লাস নিয়েছি। অনেকের মনে হতে পারে যে প্রিপোজিশনের যে ক্লাসগুলো নিয়েছি ওটা মানে তেমন একটা ইফেক্টফুল না, কিন্তু তোমরা ক্লাস দুটো করে দেখো এবং ক্লাস দুটো খুব মনোযোগ দিয়ে করো, দেখবে মানে কি বলবো, পাঁচে ওখানে তুমি মানে চার নাম্বার একদম ড্যাম শিওর পাবেই। আজকে যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এটা জাস্ট কয়েকটা নিয়ম আমি তোমাদেরকে পড়াবো। এই কয়েকটা নিয়মের মধ্যেই সবগুলো আনসার তুমি করতে পারবে। আজকে যে রোজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে একদম সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপরে যেভাবে আসে সেগুলো, কিন্তু নেক্সট থেকেই যে এই ক্লাসগুলো আমি দিব রাইট ফর্মের উপরে, রাইট ফর্ম ভার্বসের উপরে, সেগুলো এতটাই ইম্পর্টেন্ট রোলস গুলো দিব যে ওগুলোর বিকল্প আর কোনো কোশ্চেন আসে না। ঠিক আছে, শুধু ওই রুলস গুলো ফলো করলে তুমি একদম সাথে সাথ পাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। বাট ক্লাসটা মনোযোগ দিয়ে একটু দেখো, শুধু মানে দেখার জন্য দেখো না, মনোযোগ দিয়ে দেখো যাতে করে তুমি উপকৃত হও, বেনিফিটেড হও। ঠিক আছে, দেখো রাইট ফর্ম অফ ভার্ব মানে কি, ব্রেকেটে রাইট সঠিক, ফর্ম মানে কি গঠন, কিসের ভার্বের সঠিক ব্যবহার করব। কোথায়? আমার যে ব্রেকেটের মধ্যে যে ভার্বটা দিয়েছে ওই ভার্বের সঠিক ব্যবহার করব। এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা সাধারণত ডিপেন্ড করে পার সাবজেক্টের উপর এবং কনটেক্সটের উপর। সাবজেক্ট এবং কনটেক্সটের উপর, সাবজেক্টটা কি এবং ওটা কিসের আলোচনা করা হচ্ছে এটার উপর ডিপেন্ড করে এটা হয়। ঠিক আছে, অর্থাৎ গ্রামারটাকে তোমাকে ঠিক করতে, ভার্বটাকে সঠিক ব্যবহার করতে হবে ভার্বের। এখন ব্রেকেটের ভার্বের সঠিক ব্যবহার কি করে করবো? ওই যে বললাম পার সাবজেক্ট অনুযায়ী তোমাকে করতে হবে। এই জন্যই লিখলাম যে কি বললাম, দেখো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে সাবজেক্ট যখন ফার্স্ট পারসন থাকবে, সেকেন্ড পারসন থাকবে অথবা থার্ড পারসন প্লুরাল থাকবে। এটা হচ্ছে কিসের কথা বললাম? এটা হচ্ছে সাবজেক্টের কথা বলবো। যখন ফার্স্ট পারসন থাকবে, সেকেন্ড পারসন থাকবে, থার্ড পারসন প্লুরাল নাম্বার, এটা প্রনাউনও থাকতে পারে, নাউনও থাকতে পারে। এইসবের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ভালো করে শুনে রাখো। তাহলে ফার্স্ট পারসন কে আই আর উই, সেকেন্ড পারসন কে ইউ, আর থার্ড পারসন প্লুরাল কে দে। প্রোনাউন তাই দে। এখানে মনে করো ফ্রেন্ডস আছে, স্টুডেন্টস আছে, পিপল আছে, ঠিক আছে, প্যাট্রিয়টস আছে। অর্থাৎ এটা অবজেক্ট, এটা প্রোনাউনে হোক আর নাউন ফর্মে হোক, কিন্তু সেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন। মনে হতে পারে যে এগুলো তো জানি, হ্যাঁ জানো, তারপরে ক্লাসটা করে দেখো। আমি তোমাদেরকে একদম জ্যাম শিওর করে বলছি যে জাস্ট ক্লাসটা করে দেখো, জাস্ট দু বা তিনটা ক্লাস করবে এই রাইট ফর্মের উপরে, দেখবে রাইট ফর্ম ভার্বের উপরে, দেখবে যে এই ক্লাস নিয়ে আর কখন কোনো ডাউট থাকবে না, তুমি একদম 7 পাবে। ঠিক আছে, এবার দেখি তাহলে আমরা কি শিখলাম। সাবজেক্ট যখন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। তাহলে ফার্স্ট পারসন চিনতে হবে আই উই, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন প্লুরাল হচ্ছে দে। ওকে, তাহলে ভার্বের সাথে কি হয়? ভার্বের প্রেজেন্ট, ভার্বের সাথে এস বা ইয়েস হবে না, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ভালো করে একটু খেয়াল করো, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ওকে ওকে, এইগুলোকে যখন তুমি নেগেটিভ করবে, নট আছে তখন ওটাকে ডু নট দিয়ে নেগেটিভ করবে। ওটাকে যখন প্রশ্ন করবে তখন ডুটা সাবজেক্টের আগে দিবে। একদম ক্লিয়ার? তাহলে এটাকে একটু খেয়াল করে দেখো। যেমন আই গো টু স্কুল, আই গো টু স্কুল, তাহলে এখানে কি আছে দেখো তো, গো। তাহলে এই ভার্বে কি কোনো চেঞ্জ হবে না? তাহলে আনসারটা তো কোশ্চেন দিয়ে এ নাম্বার গো হবে। এখানে সাবজেক্ট উই থাকতে পারতো, ইউ থাকতে পারতো, ফ্রেন্ডস থাকতে পারতো, দে থাকতে পারতো। অর্থাৎ ভার্বের কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কি বললাম? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কেন? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল হয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে কিন্তু বলেছি। ওকে, ধরো এখানে নট গো, তার মানে এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে আমরা এখানে আনসারটা কি দিব? ডোন্ট গো। ঠিক আছে, বুঝে গেল? এবার দেখো এখানে তাহলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল হয়ে ডু নট দিয়ে নেগেটিভ করতে হবে যদি এখানে নেগেটিভ করা থাকে। ওকে, এখন মনে করো যে এখানে জাস্ট কোশ্চেন দেওয়া, এখানে একটা ভার্ব দেওয়া আছে গো, তার মানে এই সেন্টেন্সটাকে তোমাকে কোশ্চেন করতে হবে। আমরা বলেছি কি ডু সাবজেক্টের আগে বসে প্রশ্নবোধক হবে। তাহলে আমরা এখানে দিব ডু আই গো টু স্কুল, আন্ডারস্ট্যান্ড? ডু আই গো টু স্কুল, আন্ডারস্ট্যান্ড? বুঝে গেল? শেষ।
অর্থাৎ এইটুকুতে যা বুঝালাম তা যদি একবার মনোযোগ দিয়ে এই ক্লাস, এখানে আর কখনো কোনোদিন ভুল হবে না। হ্যাঁ, অনেকে আছে যে ম্যাডাম প্রেজেন্ট এটাই তো বুঝতে পারতেছেন। হ্যাঁ, বর্তমানে কেউ কোনো কাজ করে বা বর্তমান অবস্থা যদি বোঝায় তাহলে ওটা কি বলতো? ওটা কি? ওটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, বর্তমান অবস্থা বা বর্তমানে কেউ কোনো কাজ করে, এটা হয়ে গেল। এবার আমরা কি লিখেছি? এখানে লিখেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের প্রেজেন্ট ভার্বের সাথে এস বা ইএস হয়। ভার্বের সাথে, যেমন এখানে আমরা দিলাম হচ্ছে হি গো টু স্কুল। এখন থার্ড পারসন প্লুরাল হলে, ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার হলে, থার্ড পারসন সিঙ্গুলার কে কে? হি, শি আর হচ্ছে কি ইট। এখানে ছেলেদের নাম, মেয়েদের নাম, কোনো বস্তু, জিনিস, দেশ এগুলোর নাম হতে পারে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা কি বলেছি? ভার্বের সাথে এস বা ইএস হয়। তাহলে এখন কথা হচ্ছে হি গো না গোস? অবশ্যই গোস টু স্কুল। তাহলে আনসারটা হবে গোস। এখানে আনসারটা কি হবে? গোস। তোমাকে কিন্তু পরীক্ষায় পুরো সেন্টেন্স লিখতে হবে, জাস্ট আনসারটা লিখে দিলেই হবে। ঠিক আছে, গোস। এখন কথা হচ্ছে ম্যাডাম ওই তো লিখেছেন এস বা ইএস, কোথায় এস দিব কোথায় ইএস দিব? ওকে, এখন যেমন দেখো এই ভার্বটা, এই যে গো, ও আছে, ঠিক আছে। ধরো ক্যাচ, CATCH, ক্যাচ, এখানে CH এর উচ্চারণ কি আছে? চ। ধরো কি আছে? গো, ও। তারপর হচ্ছে ধরো ডাবল ও, CH এর উচ্চারণ চ, SS, ঠিক আছে। তারপরে মনে করো এক্স অথবা জেড, এগুলোর পর আমরা ইএস দিব, যেমন গোস, ক্যাসেস। তারপরে হচ্ছে ব্রাশ, ব্রাশেস, এক্স অথবা জেড, এগুলো যখনই থাকবে তখন আমরা ইএস দিব। আর বাকি অন্যান্য ক্ষেত্রে আমরা কি দিব? এস। ঠিক আছে, আর যখনই আমরা ও, ডাবল ও, এস, SS, হ্যাঁ, SS, CH, এক্স অথবা জেড পাবো তখন দেবো এস। আর বাকি অন্যান্য ক্ষেত্রে আমরা যখন এগুলো পাবো তখন ইএস, আর অন্যান্য ক্ষেত্রে কি দিব বলতো? এস। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। এবার আসো, এখন কথা হলো এটাও কিন্তু ক্লিয়ার। তাহলে এটাকে আমরা নেগেটিভ করব কি দিয়ে? ডাজ নট দিয়ে। আর এটাকে প্রশ্ন করবো ডাজটা সাবজেক্টের আগে এনে। তারপর যদি ক্লাসটা করার পরে তোমাদের কোনো ধরনের ডাউট থাকে, বুঝতে না পারো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরপর কি লিখেছি দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট কথাই লিখেছি। ভার্বের মধ্যে, ভার্ব ব্র্যাকেটের মধ্যে যদি তুমি বি পাও, বি মানে হচ্ছে কি প্রেজেন্টে এম ইজ আর, যদি বি পাও তাহলে আয়ের পরে কি দিবা? এম, ইউ এর সাথে আর, ইউর সাথে আর, হি এর সাথে ইজ, সি এর সাথে ইজ, দে এর সাথে আর। এখন এখানে আছে রহিম, রহিম ইজ, ঠিক আছে। দে আছে, তাহলে দে অথবা স্টুডেন্ট, স্টুডেন্টস আর। টিচার, টিচারের কি? টিচার ইজ, অর্থাৎ টিচারের প্রনাউন হি। ঠিক আছে, ম্যাডাম, তাহলে শি ইজ। তাহলে বি থাকলে আমরা এম ইজ আর, যে সাবজেক্ট অনুযায়ী আমরা এম ইজ আর দেবো। ক্লিয়ার একদম। নেগেটিভ হলে ইজ নট, আর নট, ঠিক আছে, এম নট, এগুলো কোশ্চেন হলে এম ইজ আরটা সাবজেক্টের আগে নিয়ে আসবো। ক্লিয়ার। এখন কথা হচ্ছে ম্যাডাম এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেটা আমরা বেশিরভাগই পেয়ে থাকি সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। কি পেয়ে থাকি? প্যাসিভ ভয়েস। একটু ভালো করে খেয়াল করো প্যাসিভ ভয়েসটা। যেমন আমি ইংরেজি শিখি, আমি ইংরেজি শিখাই দিলাম, ঠিক আছে। আই টিচ ইউ ইংলিশ, আই টিচ ইউ ইংলিশ। দেখো আই টিচ ইউ ইংলিশ, ঠিক আছে, আই টিচ ইউ ইংলিশ। আর এই সেন্টেন্সটা যদি, তাহলে এটার আনসার কি হবে? টিচ। এখানে যদি হি থাকতো তাহলে টিচেস, ওই যে চেস এর জন্য টিচেস। কিন্তু এই বাক্যটা যদি এরকম থাকতো তাহলে ইংলিশ টিচ বাই ইউ। একটু খেয়াল করো, ইংলিশ টিচ, ইংলিশ কি শেখায় কেউ? না, ইংলিশ শেখা হয় আমাকে, তোমাকে দ্বারা ইংলিশটা শেখা হয়, কোনো কাজ করা হয়। যখন এখানে যে সাবজেক্ট, ওই সাবজেক্ট ভার্বের কাজটা নিজে সরাসরি করে না, সরাসরি করছে না, সেরকম যখন বোঝাবে তখন এটা প্যাসিভ ভয়েস। যেমন আমি ইংরেজি শেখাই, আই টিচ, আমি শেখাই কি? আই টিচ। আচ্ছা, এটা কনসিডার করি, আই কনসিডার, এটা কনসিডার করা হয়। এই ধরনের সেন্টেন্স গুলো যখন হবে তখন ওটা প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কি? প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে আগে তোমাকে সাবজেক্ট, এখানে তো সাবজেক্ট আছেই, তোমাকে একটা বি ভার্ব দিতে হবে। তো ইংলিশ সাথে বি ভার্বটা কি হবে? ইজ। আর টিচে বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে হবে কি? দেখো টট। তাহলে আনসারটা হবে ইজ টট। কি হবে? ইজ টট। এখন এখানে মনে করে দিলাম দ্য ওয়ার্ক ডু, তাহলে দ্য ওয়ার্ক ইজ ডান।
দ্য ওয়ার্ক ইজ ডান। আমি কাজটা করি, আই ডু দ্য ওয়ার্ক, আর কাজটা করা হয় দ্য ওয়ার্ক ইজ ডান। অর্থাৎ যখনই সেন্টেন্সে ভার্বের কাজ সাবজেক্ট সরাসরি করে না, সাবজেক্ট করে না, হ্যাঁ, মানে ওই বাক্যের সাবজেক্টটাকে প্রাধান্য না দিয়ে অবজেক্টটাকে, অর্থাৎ ওই যে কাজটা ওটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তো ওই ধরনের সেন্টেন্সগুলো প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কি আবার শুনে রাখো, সাবজেক্ট তো থাকবেই, সাবজেক্ট অনুযায়ী তুমি একটা বি ভার্ব দিবে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে এম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে, তারপর ব্রেকেটের যে ভার্ব ওই ভার্বটার পাস্ট পার্টিসিপল করে দিবে। ঠিক এইভাবে ওটা পাস্ট কি হয়ে যাবে, সরি পাস্ট পার্টিসিপল দিবে, তাহলে এটা হবে কি প্যাসিভ ভয়েস। তাহলে আমরা তোমাদেরকে আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তোমাকে পুরোটাই একদম বুঝিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে ক্লিয়ার? আজকের ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে করো, দেখবে এই ধরনের কোনো বাক্য তোমাদের কখনোই ভুল হবে না। আরেকটি কথা, যদি সেন্টেন্স গুলো যে প্রেজেন্ট বুঝতে পারছি না এরকম মনে হয়, তাহলে সেন্টেন্সটা দেখবে সামটাইমস, অকেশনালি, হ্যাঁ, তারপরে এভরি, অলওয়েজ, এরকম কিছু লেখা থাকবে, অর্থাৎ এই ধরনের অ্যাডভার্ব থাকবে। এগুলো থাকলে সেন্টেন্সটা অবশ্যই তোমাকে প্রেজেন্ট টেন্সে করতে হবে। আর প্রেজেন্ট টেন্সে করতে গেলে তোমাকে সাবজেক্ট চিন্তা করতে হবে, এস বা ইয়েস হবে কিনা, নাকি প্রেজেন্ট ফর্মে হবে, নাকি এটা প্যাসিভ ভয়েস হবে, নাকি বি ভার্ব থাকলে এম দিব না, ইজ দিব না, আর দিব, এটা তোমাকে একটু ক্লিয়ার করতে হবে। ঠিক এভাবেই তোমাদের রাইট ফর্মস অফ ভার্বের প্রত্যেকটা ক্লাস, 4টা ক্লাস আমি তোমাদেরকে নিব, একদম ক্লিয়ার করে দিব। বাকি মানে কখনোই কোনোদিন আর তোমাকে রাইট ফর্ম অফ ভার্ব পড়তে হবে না, ঠিক আছে? থ্যাংকস টু অল।